করার অনুমতি দিলাম। ওকে, এখন আমি আমার ইয়েটা ওপেন করি, এই ইলেকট্রিক্যাল কন্ডাকশন। স্ক্রিন শেয়ার, তোমরা স্ক্রিন পাচ্ছ আমার, আমি বের করব হলো ফাইল এটা। আমার স্ক্রিন পাচ্ছ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে ফাইল আছে, আমরা চলে যাই আমার ওই জায়গায় যেখানে গতদিন শেষ করেছিলাম। তোমরা যে নিউমেরিক্যাল প্রবলেমস গুলো আছে সেগুলো একটু দেখবা, ঠিক আছে? আলোচনা করেছি এগুলো, কুলম্বস ল নিউক্লিয়ার এগুলো আলোচনা করেছি, ইলেকট্রিক ফিল্ড আলোচনা করেছি, ইউনিট, হ্যাঁ, লাইনস অফ ফোর্স কথা বলেছি আমার মনে পড়ে যতটুকু। আচ্ছা, এটাও বলেছিলাম যে চার্জের মতো সেই ইলেকট্রিক ফিল্ড ডিস্ট্রিবিউশন লিনিয়ার সারফেস এবং ভলিউমের জন্য একই জিনিস হবে, কম্বাইন্ড যে থাকে তার সামেশন হবে, সেটা বলেছিলাম। তারপরে এই প্রবলেমটা সলভ করা প্রবলেম আলোচনা করেছিলাম আমরা। এটা কিন্তু তোমরা দেখবা যে তোমরা কেউ কেউ মাঝে মাঝে কথা বলো, নাহলে আমিও কিন্তু অনলাইন তো, মানে আমরা ক্লাসে যেভাবে কথা বলে অভ্যস্ত, তোমাদের সাথে চোখে আই কন্ট্যাক্ট হয় কিংবা ভিজুয়াল মানে অডিও কন্ট্যাক্ট যেটা হয় সেটা তো এখানে হচ্ছে না। তো মাঝে মাঝে তোমরা যদি লাইভ না থাকো তাহলে আমি কিন্তু আমার কনসেন্ট্রেশন হারিয়ে ফেলি। তোমরা সবাই মাঝে মাঝে একটু একটু করে কথা বলো, বুঝবো যে আমি তোমরা আছো, ঠিক আছে? ওকে, এরপরে আরেকটা প্রবলেমের কথা বলছিলাম যে এইটা তোমরা দেখার জন্য, ওই যে ফাইনাইট লাইন থাকলে, এই দুটো ইনফাইনাইট এবং ফাইনাইটে কমন একটা প্রশ্ন হলো ইলেকট্রিক্যাল ফিল্ড ইন্টেন্সিটি বের করার যে এক্সপ্রেশন পরীক্ষায় আসে 5-6 নাম্বারের, সেটা একটা ইনফাইনাইট একটা ফাইনাইট, আরো অনেক কিছু আছে সেখানে। দেখো তোমাদের এগুলা জাস্ট মূল জিনিস হলো তোমার ওই ফিজিক্যাল সিস্টেমটা বা সিচুয়েশনটাকে তোমাকে কল্পনা করা এবং সেই অনুসারে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা এগিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে? এই একটু ছোট্ট একটা প্রবলেম দেখো, নেগেটিভ পয়েন্ট চার্জ 10⁻⁸ coulomb is situated in air at the origin of a rectangular coordinate system. What is the electric field intensity at a point on the positive x direction 3 meters from the origin? তার অরিজিন থেকে 3 মিটার দূরত্বে x অক্ষের দিকে পজিটিভ x এ তার ফিল্ড ইন্টেন্সিটি কত হবে? চার্জ হলো এটা রেজাল্ট কি 1/4πε0 q/r², তাই তো? ইলেকট্রিক ফিল্ডে 1/4πε0 এর মান হলো এত, আর যেহেতু এক্স ডিরেকশনে বলছে সো এটা হবে আই, ঠিক আছে? এখানে এত আছে, সুতরাং হোয়াট ইজ দ্য ফিল্ড ডিরেক্ট ক্যাপাসিটি, সুতরাং ডিরেকশন 3 মিটার এওয়ে, সুতরাং এই, আর এত হল তার মান q/r². The field is directed to negative x-axis and its magnitude is 10 Newton per coulomb or volt per meter, ঠিক আছে? এটা ফিল্ডটা নেগেটিভ কেন বলতে পারছো? এই নেগেটিভ কেন কেউ বলতে পারে? নেগেটিভ কেন এখানে? ইলেকট্রিক ফিল্ডের মান নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে কেন? স্যার রিপালস করবে, রিপালসিভ ফোর্স, এক্স্যাক্টলি। এখানে চার্জটা যেহেতু কিছু বলা নাই, তার মানে এটা পজিটিভ চার্জ, আর ফিল্ডটা তৈরি হয়েছে পজিটিভ চার্জের জন্য, ঠিক আছে? ও না না না, সরি সরি, আমি আই মিন দ্য রং। নেগেটিভ পয়েন্ট চার্জ অ্যাট্রাকটিভ ফোর্স, ফোর্সটা তো নেগেটিভ। নেগেটিভ পয়েন্ট চার্জটা নেগেটিভ না, এটা আগে বলেছে নেগেটিভ। নেগেটিভ হলে তো এক্স অক্ষে মানে অরিজিনের দিকে অ্যাট্রাক্টেড হবে এটা, সো ফিল্ডের ডিরেকশন হবে নেগেটিভ অ্যাক্সিস, সো নেগেটিভ মানে ওর মূল চার্জটা আছে অরিজিনে,
তো অরিজিনে আছে মূল চার্জটা, আর এক্স এর দিকে তার 3 মিটার দূরত্বে একটা চার্জ আছে, সুতরাং সে অরিজিনের দিকে টানবে। অরিজিনের দিকে টান মানে কি, যখন আমরা ডিস্টেন্স মেজারমেন্ট সিস্টেম, কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে অরিজিন থেকে ডান দিকে গেলে হবে পজিটিভ, বাম দিকে গেলে হবে নেগেটিভ। তার মানে বাম যে কোনো ডিরেকশন অ্যাক্সিস থেকে যে কোনো বাম দিকের ডিরেকশন হবে, যদি ডিরেকশন লেফট সাইডে যে ডিরেকশন গুলো হবে সবগুলো হবে নেগেটিভ। সুতরাং ফোর্সটা একটা ইনওয়ার্ড ফোর্স, সুতরাং এটা নেগেটিভ। আচ্ছা, এটা গেল এদিকে রিপালসিভ ফোর্স না অ্যাট্রাকটিভ ফোর্স, আরো আছে এখানে। আমরা মূলত ফ্লাক্সের কথা বলছিলাম, যে ফ্লাক্স কি আলোচনা করেছিলাম কালকে, মনে হয় না। না স্যার। ইলেকট্রিক তোমাদের ফ্লাক্স নামে সম্ভবত সিলেবাসে নাই, কিন্তু গস ল বলতে গিয়ে পড়াতে গেলে আমাকে ফ্লাক্স বোঝাতে হবে, এবং ফ্লাক্স পড়তে পড়তে আমরা গসের সূত্র পড়ে ফেলবো। ফ্লাক্স অফ ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, আমরা তো চ্যাপ্টার 3 পড়ি নাই। ফ্লাক্স মানে কি? নেট আউটওয়ার্ড ফ্লো, মনে রাখবেন। ফ্লাক্স মিন্স নেট আউটওয়ার্ড ফ্লো। তো প্রতি একক ক্ষেত্রফলের দিয়ে একক সময়ে যেটুকু যাচ্ছে সেটাই হলো তার ফ্লাক্স। এটা কোনো একটা ফ্লুইড ডাইনামিক্সের ফ্লাক্স হতে পারে, অন্য যে কোনো কিছু প্রবাহ বহমান যে কোনো কিছুর ফ্লাক্স হতে পারে। তো ইলেকট্রিক ফ্লাক্স হলো একটু ডিফারেন্ট, হলো মনে একটা সারফেস, একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তো ফ্লাক্সটা হবে কোনো একটা সারফেসের একটা নর্মাল কম্পোনেন্ট প্রতি একক ক্ষেত্রফলে, বা কোনো সারফেস যদি বলি তার নর্মাল কম্পোনেন্ট যে পার্টটা, ওটা সারফেসের যে নর্মাল কম্পোনেন্ট এবং কতটুকু সারফেস বিবেচনা করছি, এই দুটো গুণফলটাই হলো ইলেকট্রিক ফ্লাক্স। ঠিক আছে, ফ্লাক্সটা যেহেতু একটা ক্রস সেকশন মিন করবে, রিমেম্বার এই ফ্লাক্স তখনই হবে যখন একটা ক্রস সেকশন। আমরা যখন এই ফ্লুইডের কথা বলছি, ফ্লুইড প্রবাহিত হবে, ফ্লুইড কিন্তু একটা টিউবের ক্রস সেকশন দিয়ে একক সময় কতটুকু প্রবাহিত হচ্ছে। আমরা এখন যে ইলেকট্রিক ফ্লাক্সের কথা বলছি, তো ইলেকট্রিক ফ্লাক্স যখনই হয়, মনে রিমেম্বার ইট, ইউ মাস্ট কনসিডার, ইউ মাস্ট থিঙ্ক অ্যাবাউট এ সারফেস। আমরা পরবর্তীতে গসিয়ান সারফেসের কথা বলবো, গসিয়ান সারফেস বা গসিয়ান সারফেস। ঠিক আছে, তো ওই সারফেসটা যে ইলেকট্রিক ফিল্ড চার্জ তো আছে এক জায়গায়, চার্জের সাথে রেডিয়ালি আউটওয়ার্ড হবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। সুতরাং ওই সারফেস যেটা আছে, সারফেসের সাথে ইলেকট্রিক ফিল্ড যদি পারপেন্ডিকুলারলি কাট না করে, তাহলে কি হবে? সারফেস যে ডিরেকশন, সারফেসের ডিরেকশন সারফেসের সাথে পারপেন্ডিকুলার, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সারফেসের ডিরেকশন ভিন্ন হবে। কিন্তু যখন আমরা ইলেকট্রিক ফ্লাক্সের কথা বলবো, তখন এই সারফেসের পয়েন্টটা বিবেচনায় আসবে। তখন আমরা বলবো যে নর্মাল কম্পোনেন্ট, ওই যে ইলেকট্রিক ফিল্ড যে অ্যাকচুয়াল ডিরেকশন, তার নর্মাল কম্পোনেন্ট কতটুকু হবে, তার সাথে আমরা ওই সারফেস এরিয়া দিয়ে গুণ দিব, গুণ দিয়ে যা পাবো সেটাই হবে ইলেকট্রিক ফ্লাক্স। এই কথাগুলো এখানে বলা আছে। The relation between electric field E and the source can be expressed in a simple way in terms of electric flux, which is very great use. We have discussed the flux. In the case of fluid, we call the net amount of fluid flowing through any surface or cross section flux of velocity through the surface. The flow through an element of surface is just equal to the component of the velocity perpendicular to the surface times the area of surface. For an arbitrary closed surface, the net outward flow or flux is the average outdoor normal component of the vector times the area of surface. যে কথাগুলো আমি একটু আগে তোমাদের বললাম সেটা এখানে বলা আছে। The net outward flow of flux, net outward flow or flux is the average outdoor normal or normal component, outdoor normal component of the vector. Vector মানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এখানে এই ক্ষেত্রে, টাইমস মানে গুণ the area of surface. ঠিক আছে, there is flux phi, the phi দ্বারা ইন্ডিকেট করা is equal to average normal component into surface area. ঠিক আছে, average normal component into সারফেস এরিয়া। আমরা মনে করে দেখো তো, আমরা যে ফ্লুইড ডাইনামিক্সে তোমরা বার্নৌলি সমীকরণ এগুলো তোমরা প্রমাণ করেছো ইন্টারমিডিয়েটের কোন চ্যাপ্টারে? প্রবাহ গতিবিদ্যা ছিল তোমাদের, প্রপার্টিজ অফ ম্যাটার চ্যাপ্টারে। এটা ভিসকোসিটির কাছাকাছি কোথাও পড়েছো। ওখানে বার্নৌলির সূত্র কতটুকু একটা পাইপ দিয়ে কতটুকু পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে একক সময় কিভাবে বের করেছো? তার ভেলোসিটি দিয়ে, সিম্পলি ভেলোসিটি ইনটু ক্রস সেকশন। ঠিক আছে, মনে করে দেখো, ভেলোসিটি ইনটু ক্রস সেকশন দিয়ে তোমরা নেট প্রবাহ এক সেকেন্ডে, মানে ভেলোসিটি কতটুকু তার সাথে ক্রস সেকশন দিয়ে গুণ দিয়েছো, তার মানে এত কিউব সেন্টিমিটার পার সেকেন্ড সে প্রবাহিত হচ্ছে, এটা তোমরা পেয়ে যাচ্ছ। এখানে হলো আমাদের এভারেজ নরমাল কম্পোনেন্ট। ওখানে হলো পাইপের ক্ষেত্রে তার ভেলোসিটি, পাইপ যেদিকে থাকবে ফ্লুইডের ডিরেকশন, ভেলোসিটি ডিরেকশন একই দিকে থাকবে। কিন্তু ইলেকট্রিক ফিল্ড তো সেইভাবে প্রবাহ না। ইলেকট্রিক ফিল্ড এটা একটা সারফেস যে কোনোভাবে হতে পারে, সুতরাং তার
অ্যাকচুয়াল ফিল্ডের যে ডিরেকশন তার সাথে কতটুকু আছে সে অ্যালাইনড, সেটা আমাদের বিবেচনায় আনতে হবে। তার মানে আমরা নরমাল কম্পোনেন্ট মানে ফ্লাক্সের সাথে নরমাল, ওই যে সারফেসের সাথে নরমাল পারপেন্ডিকুলার কতটুকু যাচ্ছে, যেভাবে ক্রস সেকশনের পারপেন্ডিকুলার যায় সেখানে পারপেন্ডিকুলার কতটুকু যাচ্ছে এবং তার সারফেস। তো ইলেকট্রিক ফ্লাক্স phi is equal to average normal component surface area. Average কোন বলা হয় যদি অ্যাব্রোথেবল হয়, রিমেম্বার ইট, সারফেস যদি অ্যাব্রোথেবল হয়, প্লেন না হয়, তাহলে আমাদের এখানে এভারেজ নিতে হবে। সব সময় যে সারফেসটা মানে একটা প্লেন সারফেস হবে এটা বিবেচনা করা দরকার নাই। তোমরা গ্রাজুয়েট লেভেল, আন্ডারগ্রাজুয়েট লেভেল স্টুডেন্ট, এটা ইন্টারমিডিয়েট পড়েছো, সব ক্ষেত্রে প্লেন। এটা নরমালাইজেশন বা জেনারেলাইজেশন আমরা করেছি আমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য। এখানে আমরা আর একটু মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন আমাদের নিতে হবে, এবং মাইক্রোস্কোপিক ডেসক্রিপশনের জন্যই আমাদের যেটা বিবেচনা করতে হবে সারফেসটা সর্বক্ষেত্রে প্লেন নাও হতে পারে। এই জন্য দ্যাটস ওয়াই উই ইউজড নরমাল এভারেজ নরমাল কম্পোনেন্ট। কথা আমি খুব স্পিডি বলে ফেলছি নাকি? গতদিনকে বলছিল যে স্যার আস্তে আস্তে বলেন। কেউ বলে না। রোল নাম্বার 10 কার 20701010। আর ইউ ইন অনলাইন? Yes, sir, I'm present. Yeah, your name please. So my name is Mahfuza Yasmin. মাহফুজা ইয়াসমিন। আচ্ছা, তোমাকে তোমার প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে, তোমাকে লাইভ দেখা যাচ্ছে না। এনিওয়ে হোয়াটএভার ইউ প্রেফার ইউ ক্যান চয়েস। সুতরাং কথা তো তোমরা একটু ইন্টারেকশন করো, না হলে আমরা কিন্তু বুঝতে পারি না যে তুমি আছো কি নাই। যেটা আমার কাছে আমি এটা মনে করো প্রবন্ধ পড়ে যাচ্ছি কিংবা একটা রিডিং পড়ার মতো মনে হচ্ছে, ইন্টারেক্টিভ মনে হচ্ছে না। তো ক্লাসটাকে ইন্টারেক্টিভ করে রাখো। আমার যে টাইম ভলিউম যেটুকু আছে, হোপফুলি আমার যে কন্টেন্ট যেটুকু আমি টার্গেট করছি পড়ানোর জন্য নির্ধারিত সময়ের আগেই শেষ হবে। এটা নিয়ে চিন্তার কারণে সময় লাগলে আমি আরো সময় নেবো, ওটা অসুবিধা নেই। 10 দিনে শেষ করতে কোনো কথা নেই, ঠিক আছে? জি স্যার। ওকে, কথা যেগুলো বললাম সেটা মনে রাখবা। তো in the case of electric field we can mathematically define something analogous to an outflow, and we again call it in the flux. But of course it is not the flow of any substance, যেটা বলছি একটু আগে আমি, পানির মতো নয়, because the electric field is not the velocity of anything. However, it turns out that the mathematical quantity, which is the average normal component of the field, still has a useful significance. Hence, the electric flux is defined by equation 4. That is, flux phi is equal to average normal component in the surface area. এখন এই ফ্লাক্স নিয়ে আমরা কিছু ক্যালকুলেশন আমরা করব। মনে রাখবা ফ্লাক্স মানে এভারেজ নরমাল কম্পোনেন্ট ইনটু সারফেস এরিয়া। ওকে? ইয়েস স্যার। Yes, sir. থ্যাংক ইউ। আমি চাটা খেয়ে নিই। সরি, বলো বলো বলো। স্যার নন ইউনিফর্ম সারফেসের ক্ষেত্রে কি হচ্ছে এভারেজ নরমাল? এভারেজ মানে এভারেজ বলছে মানে মনে করো একটা যদি তার পারপেন্ডিকুলার থাকে তাহলে তো সবগুলো একই ডিরেকশনে হবে, কিন্তু কোনো কারণে মাইক্রোস্কোপিক ভেরিয়েশন যদি হয় বা ম্যাক্রোস্কোপিক ভেরিয়েশন সারফেসের মধ্যে হয় তাহলে আমরা ওটার এভারেজ কম্পোনেন্ট নেব, ঠিক আছে? এভারেজ নিব। কিন্তু এই এভারেজটা ডিফারেন্সিয়াল, আমরা যে ডিফারেন্সিয়াল যে সারফেস এরিয়া, আমরা একটু পরে এটা ডিএস বলবো। ডিএস মানে ডিফারেন্সিয়াল সারফেস। এই ডিফারেন্সিয়াল সারফেসের মধ্যে আমরা এটা আসলে বলার জন্য বলা, ইন্টিগ্রাল কম্পোনেন্ট গুলো বের করলেই হচ্ছে। হ্যাঁ কম্পোনেন্ট, নরমাল কম্পোনেন্ট, অর্থাৎ স্পেসিফিক একটা ডিরেকশনের নরমাল কম্পোনেন্ট কতটুকু আছে, ঠিক আছে? এখন যদি মাল্টিপল ডিরেকশন থাকে তখন আমরা মাল্টিপল ডিরেকশনের ক্ষেত্রে আমরা নেব। আর এটা ডেফিনেশনের ক্ষেত্রে জেনারেলাইজেশন করা যাতে সবকিছু তোমার কভার করে সেই জন্য এভারেজ নরমাল কম্পোনেন্ট বলা আছে। কিন্তু এটা ডিফারেন্সিয়াল স্পেসে, ডিফারেন্সিয়াল সারফেসে সেখানে এভারেজ কথাটা আসলে খুব একটা মুখ্য ভূমিকা পালন করে না, কারণ ডিফারেন্সিয়াল এত ক্ষুদ্র যেটা আমরা কল্পনা করতে পারি তার চেয়ে ক্ষুদ্র। সুতরাং এই ক্ষেত্রে ইরেগুলার সারফেস থাকবে, অ্যাসিমেট্রিক সারফেস থাকবে, এটা আসলে আমরা বিবেচনা করতে পারি না। এটা জেনারেলাইজ সারফেসের বিবেচনার ক্ষেত্রে বলা আছে। কিন্তু যখন আমরা ডিফারেন্সিয়াল বিবেচনা করব ওই পার্টের মধ্যে কত কি কম্পোনেন্ট আছে এটা বিবেচনা করবো। আমরা দেখবো একটু পরে যে এই নিচে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটা ডিফারেন্সিয়াল, এখানে কিন্তু এভারেজ বলাই হচ্ছে না, এখানে জাস্ট নরমাল কম্পোনেন্ট এটা বলা হচ্ছে, ঠিক আছে? কিন্তু যখন নন ইউনিফর্ম থাকবে সারফেসটা, মনে করো একটা কাগজ তুমি একটা নিয়েছো তুমি, অথবা মনে করো একটা বাচ্চাদের যে ফুটবল ছোটবেলা তোমরা খেলতে স্কুইজ হয়ে গেছে, তো সারফেসটা তো রেগুলার সারফেস থাকে না, ইরেগুলার হয়ে যায়। বা আমরা কাগজকে যখন আমরা হাতে করে আমরা চাপ দিয়ে মানে গোল আকার করে ফেলি, ওই সারফেসটা কি সিমেট্রিক থাকে? তো ওই ক্ষেত্রে মাঝখানে যদি একটা ইলেকট্রিক চার্জ থাকে, তার জন্য যদি ক্ষেত্র থাকে, তাহলে আমরা টোটাল যদি ফ্লাক্স ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাকে ওই প্রতিটা
ইউনিট মনে করো একটা ফুটবলের যে গোল গোল পার্ট, গোল না ষড়ভুজাকৃতি যে পার্ট গুলো থাকে, পেন্টাগনেক্স বা হেক্সাগোনাল যে পার্ট গুলো থাকে ফুটবলের বাইরে, সেগুলো একটা ইউনিট বিবেচনা করতে পারে এবং প্রতিটা ইউনিটের ক্ষেত্রে বা আরো ছোট বিবেচনা করতে পারো। সেই ক্ষেত্রে নরমাল কম্পোনেন্ট কোনটা হয় এবং সবগুলোর এভারেজ যখন করবো তারপর তার টোটাল এরিয়া দিয়ে গুণ দিলে যেটা পাবো সেটা হবে ফ্লাক্স। ঠিক আছে? অর্থাৎ ইরেগুলার সারফেস হলে আমরা এভারেজ নিব, কিন্তু যখন ডিফারেন্সিয়াল বিবেচনা করবো, ডিফারেন্সিয়াল ক্ষেত্রে সারফেসটা এত ক্ষুদ্র, সেখানে ইরেগুলার চিন্তা করার দরকার নেই। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। 4 শেষ। ইলেকট্রিক ফ্লাক্স ওভার এ ক্লোজড সারফেস। এই যে let us consider an infinitesimal surface elements ds, ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা সারফেস ds বিবেচনা করি, of surface s, এই যে টোটাল সারফেসটা s, তার একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ আমরা ds বিবেচনা করি, as shown in figure 4.16. let us calculate the electric flux d phi e due to this element, এই এলিমেন্টের জন্য ফ্লাক্স ক্যালকুলেশন করতে হবে। according to the equation 4.14, that is this one, flux d phi e is equal to e cos alpha ds. দেখো এই হলো ইলেকট্রিক ফিল্ড, এই হলো ইলেকট্রিক ফিল্ড, আমরা এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে এই কম্পোনেন্টটা হলো কি ভূমি না, তো ভূমি এই কোণটা যদি আলফা হয় তাহলে এই নরমাল কম্পোনেন্ট হবে ই কস আলফা। ঠিক আছে কিনা দেখো, এই নরমাল কম্পোনেন্ট যদি সারফেসের এটা দিয়ে ই ডিরেকশনে থাকে, এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর ওই সারফেসের নরমাল ডিরেকশন দিয়ে মাঝখানে একটা আলফা কোণ করে থাকে, তাহলে আমরা যদি একটা পারপেন্ডিকুলার এইভাবে ড্র করি, তোমরা আমার কার্সর পাচ্ছ তোমাদের ডিসপ্লেতে? জি স্যার। আচ্ছা, বুঝতে পারছো। এইভাবে যদি আমরা ড্র করি তাহলে এই হবে আলফা, তাহলে এই কম্পোনেন্টটা হবে ই কস আলফা। তাহলে ই কস আলফা ইনটু ডিএস, তাহলে নরমাল আমাদের ফ্লাক্সটা হবে, নরমাল কম্পোনেন্টটা হলো ই কস আলফা আর সারফেস হলো ডিএস, তাহলে এখানকার ফ্লাক্স হবে ই কস আলফা ডিএস, where alpha is the angle between E and the unit vector n normal along the surface, normal surface, অর্থাৎ সারফেসের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশন, সেটা অর্থাৎ যে ডিরেকশন আমরা বিবেচনা করছি। তাহলে d phi e সমান এখানে লিখতে পারি আমরা যে ds কে লিখতে পারি n ds, ds কে আমরা লিখতে পারি n মানে ইউনিট ভেক্টর ইন দ্য সারফেস আর ds। ঠিক আছে? তাহলে e ডট n ds, ds cos alpha না, এটা লিখতে পারি e cos alpha, তো এখানে লিখতে পারি en cos alpha ds, লেখা যায় তো, মানে এর মান তো এক। তাহলে n ds মানে হলো সারফেস, তাহলে n ds মানে হলো e ds, since n ds সমান ds vector is a vector area, তারপর the flux due to entire, তাহলে এখানে পেলাম d phi সমান সিম্পলি e আর ds, e ডট ds, এই ডট হলে এখানে নরমাল কম্পোনেন্ট চলে আসলো। ঠিক আছে? ই ডট ডিএস। তাহলে যেহেতু the flux due to enters closed surface is obtained by integrating the above equation around the surface, তাহলে টোটাল সারফেসের জন্য ফ্লাক্স যদি আমার ক্যালকুলেশন করতে হয় তাহলে কি করতে হবে, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ডি ফাই ই সমান ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস। ঠিক আছে? তাহলে একটা সারফেসের জন্য ইলেকট্রিক ফ্লাক্স ফাই সমান হবে ক্লোজড সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস। এখন সারফেসের টোটাল কতটুকু হবে, এই সারফেসের শেপ তখন জানতে হবে আমাদের। যদি মনে করো স্ফেরিক্যাল সারফেস হয়, সিলিন্ড্রিক্যাল সারফেস হয়, প্লেন সারফেস হয়, তাহলে ওই যে ক্লোজ সারফেস যেটা, সেই সারফেসের লিমিট আমাদের বসিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা ফর্মুলা যেটা পেলাম, ইলেকট্রিক ফ্লাক্স হলো সারফেস ইন্টিগ্রাল অফ ডট, বলো স্যার কি বলছিলেন, বলো। স্যার আমরা এখানে যেভাবে টোটাল সারফেসের ফ্লাক্স বের করছি, যে কোনো সারফেসের ক্ষেত্রেই তো সেম ওয়েতে বের করব। আমরা একটা ডিফারেন্সিয়াল সারফেস ধরবো, তারপর সেটা নিয়ে ইন্টিগ্রাল করে আমরা টোটাল সারফেসের একটা ফ্লাক্স বের করবো। স্যার এটা যে কোনো সারফেসের ক্ষেত্রেই না? এইটাই তো হয়ে গেল তো, আমাদের ফাই সমান সারফেস ইন্টু ই ডট ডিএস। এটা ফর্মুলাটা বের করার জন্য আমরা ক্যালকুলেশন করলাম, একটা সারফেস বিবেচনা করছি। এই যে ফ্লাক্সের মান হবে ফাই সমান সারফেস ইন্টিগ্রাল অফ ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস। সারফেসের শেপ তো কিছু বলো নাই বলে আমরা মান বের করতে পারি না, এখানে এই জায়গায় রেখে দিচ্ছি আমরা। তোমার কথাকেই আমি সাপ্লিমেন্ট করছি, সারফেসটা কোন শেপের কিভাবে আছে তার উপর নির্ভর করবে এই ইন্টিগ্রেশনের মান কতটুকু হবে। যদি মনে করো স্ফেরিক্যাল সারফেস হয়, ফর এক্সাম্পল তোমার কথাই আমি আর একটু কন্টিনিউ করি, স্ফেরিক্যাল সারফেস, একটা স্ফিয়ারের কেন্দ্রে যেটা চার্জ থাকে,
তাহলে তার স্ফিয়ারের প্রত্যেকটা সারফেসে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান হবে সমান, সমান হবে না? কেন্দ্রে যদি চার্জ থাকে Yes. সমান হবে, তাহলে ইটা ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, থাকবে সারফেস এস। এস এর মান কত? একটা ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ফুটবলের মান কত হবে? 4πr²। ঠিক আছে, ওইটা ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ভ্যালু হলো 4πr²। সুতরাং এখানে এটা চলে আসে সরাসরি। সুতরাং তোমাকে স্পেসিফিক কেস বাই কেস আমাকে এটা বলতে হবে। এটা হলো আমার জেনারেল ফর্মুলা, phi সমান ইন্টিগ্রাল অফ E ডট S। ঠিক আছে, ওকে। ইউনিট অফ ফ্লাক্স, এটা ইউনিট কতটুকু হবে? একক। ইউনিট অফ ফ্লাক্স ইজ দ্য নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব বিকজ E is expressed in Newton coulomb আর এরিয়া ইন মিটার স্কয়ার, সো নিউটন মিটার কুলম্ব হবে। আচ্ছা যাই হোক, এখন আসো, হ্যাঁ বলো বলো বলো। না স্যার, বলো। এমনি মনে হয় অডিও অন করা ছিল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা এই যে এক্সাম্পল 4.8 এখানে এখানে একটা সারফেস বিবেচনা করা হচ্ছে। এইটা আমরা গসের সূত্রের কাছাকাছি চলে আসছি। এই যে ফ্লাক্স টাক্স বলছি না, আলটিমেটলি আমরা গসের সূত্রে চলে আসছি এক কিছুক্ষণের মধ্যেই। ফিগার 4.17, this one shows a hypothetical cylinder of radius r. এটা একটা সিলিন্ডার যার রেডিয়াস r, immersed in a uniform electric field E, একটা সুষম বৈদ্যুতিক ক্ষেত্র E তে নিমজ্জিত করা হলো। The cylinder axis is parallel to the field. সিলিন্ডার অ্যাক্সিসটা, আমি ওই ছবি তুলতে গিয়ে বাঁকা হয়ে গেছে, এটা আসলে সিলিন্ডার স্ট্রেট ইলেকট্রিক ফিল্ডের প্যারালাল। ঠিক আছে, ক্যালকুলেট phi ফর দিস ক্লোজ সারফেস। তাহলে এই যে সিলিন্ডার এই সিলিন্ডারের এই যে ক্লোজ সারফেস, তার জন্য বলো স্যার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কেন বলছে স্যার? আমার কোশ্চেন হচ্ছে স্যার, ইউনিফর্ম বলতে কি মানে এমন ইলেকট্রিক ফিল্ডও কি আছে যেখানে ডিফারেন্ট ডিস্টেন্সে ডিফারেন্ট? কেন, অবশ্যই হতে পারে। তুমি ফিল্ড যদি মাল্টিপল সোর্স দ্বারা গঠিত হয়, আমরা একটু আগে না গত ক্লাসে পড়েছি, আজকে আমরা শুরুতে এই কথাগুলো একটু করে বলছিলাম না। মনে করো একটা ফিল্ড তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন সোর্সের কারণে, মাল্টিপল সোর্সের কারণে, তাহলে ওই সোর্সগুলোর ধরুন সৃষ্ট ক্ষেত্রে সব বিন্দু থেকে ইলেকট্রিক ফিল্ডের মান সমান হবে? স্যার মাল্টিপল সোর্স হলে হয়তো সমান হবে না, আমি মানে এটাই আর কি নিশ্চিত শিওর হতে চাচ্ছিলাম যে মাল্টিপল সোর্সের জন্য সমান। তারপর ফিল্ড মনে করো এক জায়গায় আছে, তো ফিল্ড যদি একটা সোর্সের জন্য একই ধরনের চার্জের জন্য ফিল্ড হয়, তাহলে তার ডিরেকশন একই ধরনের হবে। ঠিক আছে, ইউনিফর্ম বলতে বোঝাচ্ছে সব জায়গায় তার সুষম একই, ইউনিফর্ম এবং আইসোট্রপিক ডিরেকশনও সেম। আইসোট্রপিক কথাটা এখনো বলা হয় নাই, কিন্তু এখানে সুষম বলতে বোঝায় সব জায়গায় তার ভ্যালু সমান। অবশ্যই ডিসটেন্স সোর্স থেকে ডিসটেন্সটাতে ভেরি করবে, কিন্তু আমি যদি স্ফিয়ার বিবেচনা করি, রিমেম্বার যদি স্ফিয়ার বিবেচনা করি, স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশন বিবেচনা করি, তাহলে স্ফিয়ারের প্রত্যেকটা সারফেসে ওই চার্জটাকে বা চার্জ ডিস্ট্রিবিউশনটাকে যদি কেন্দ্রে রাখি, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান সমান হবে। এটাকে বলছি আমরা সিমেট্রিক ইলেকট্রিক ফিল্ড বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, কিন্তু আমি বাস্তবিক কারণে ইউনিফর্ম নন ইউনিফর্ম সবকিছু, আমরা যেহেতু একেবারে শুরুতে আছি, তোমরা তো ডিটেইল আমরা ঢুকবো না এখানে। রিমেম্বারই আমাদের ওই ফিজিক্সের যারা আন্ডারগ্রেজুয়েট স্টুডেন্ট যারা আমাদের যারা আছে ইলেকট্রিসিটি পড়ে, তাদের জন্য নন ইউনিফর্ম ফিল্ডও একটু করে আমরা টাচ করি, কিন্তু যেহেতু তোমরা জাস্ট বিগিনারের জন্য এইটুকুতে আমরা সাফিসিয়েন্ট রেখেছি। তোমরা যদি সিমেট্রিক বুঝো তাহলে অ্যাসিমেট্রিক বা নন ইউনিফর্ম বিষয়টা তোমরা বুঝতে নেই। ঠিক আছে, বারবার কথা জোর করছে, অ্যাসিমেট্রিক হলে বা নন ইউনিফর্ম হলে সেটার জন্য এক্সপ্রেশন হবে ভিন্ন। ঠিক আছে, আমরা যখন এসি সার্কিটে যাব, এসি সার্কিটে তখন পড়বো লাস্টের দিকে, আমরা 9th ক্লাস মনে করো, 8, 9 ক্লাস এগুলোতে হবে আমাদের এসি সার্কিট। ওগুলোতে আমরা দেখবো লাইট দিয়ে আমরা চলে যাবো, কারণ এত ডিটেইল বিষয়গুলো আছে এসি সার্কিটের মধ্যে। সার্কিটে দুই ধরনের আছে, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট। আমরা পড়বো শুধু সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটের মধ্যে রেজোনেন্স, প্যারালাল সার্কিট কত ধরনের জটিল বোঝার বিষয় আছে। তোমাদের হয়তো সার্কিট অ্যানালাইসিস কোনো কোর্সই থাকবে হয়তো তোমাদের এখানে, ছাড়া তোমরা বুঝতে পারবো না এখানের মধ্যে। তোমাদের যখন সফটওয়্যার হার্ডওয়্যার ডিজাইন করবা,
হার্ডওয়্যার ডিজাইনিং এর ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা পালন করে। আমরা পড়াই যখন আমাদের ছাত্রদের আমাদের আন্ডারগ্রাজুয়েট সেকেন্ডারি কোর্সটা আছে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, সেখানে আমাদের এসি সার্কিট পড়াতে গেলে ছাত্ররা কেমন ছেড়ে দেওয়ার কেঁদে বাচ্চি হয়ে যায়। ডিসি পর্যন্ত চলে গেলে কোনো মতে, তারপর এসিতে ঢুকলে এসির সিরিজ পর্যন্ত মোটামুটি চলে যায়, যখন এসি প্যারালাল চলে আসে বলে স্যার আর বাদ দেন, কারণ ওইটুকু পড়াতে পারতে পুরো ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম আমার ক্লাস অ্যাসাইন্ড আছে মনে করো এই 45-46টা ক্লাস ইলেকট্রিসিটিতে, ম্যাগনেটিজমে বাকিটুকু টোটাল ক্লাস হলো 75টা, 30টা মনে করো আছে ম্যাগনেটিজমের জন্য ক্লাস। তাহলে এই 10-12টা ক্লাস যদি শুধু একটা চ্যাপ্টারের উপর সার্কিটের উপর হয়, তখন শেষের দিকে এসে ওরা ধৈর্য হারিয়ে ফেলে। কিন্তু তোমরা তো আর ধৈর্য হারাতে পারবে না, তোমরা তো সব হার্ডওয়্যার ডিজাইন করবে, শুধু সফটওয়্যার না হার্ডওয়্যার ডিজাইন করতে হবে তোমাদের। সুতরাং ডিজাইনিং এর ক্ষেত্রে এই যে সার্কিটে কি ভূমিকা পালন করছে, ওয়েভ শেপ কিভাবে হচ্ছে, তার কিউ কতটুকু হচ্ছে, তার রেজোনেন্স কতটুকু হচ্ছে, এইগুলা বিষয়গুলো তোমাকে ডিটেল জানতে হবে। তো আমরা একটু লাইট দেবো লাস্টে শেষের দিকে এসে আমাদের, ঠিক আছে? তখনও আমরা কিন্তু অনেক কিছু অ্যাভয়েড করে যাব, তোমাদের মূল কোর কোর্সের বিষয়গুলো ডিটেইল পড়ানো হবে। আমরা শুধুমাত্র ইন্ট্রোডাক্টরি বিষয়গুলো মনে করো, তোমার কম্পিউটার সায়েন্স এর ইঞ্জিনিয়ারিং এর যে অনেকগুলো কোর্স আছে তার একটা ফাউন্ডেশন কোর্স, এগুলো এটা থেকে বেস করে অন্যগুলা ডেভেলপ করবে। এই জন্য আমরা জাস্ট একটু লেসন দেওয়া, জাস্ট ইন্ট্রোডাক্টরি বিষয়গুলো সবগুলোই মনে রাখবা, ডিটেইল আমরা ঢুকবো না কোনো বিষয়ের মধ্যে। আমি যতটুকু জানি সেটা তোমাদের বলার চেষ্টা করবো যে এইটুকু তোমাদের ভেতরে আছে, এগুলো পরবর্তীতে তোমরা পড়বা বা পড়ার সুযোগ পাবা। কিন্তু ইন্ট্রোডাক্টরি বিগিনার হিসেবে আমরা খুব ডিটেইল এই সিলেবাসের মধ্যে নেই এবং পড়ানোর স্কোপও নেই, এবং ডিটেইল পড়লে তোমাদের বন্ধু তুমি হয়তো আগ্রহ পাবা, কিন্তু মেজরিটি সেখানে আগ্রহ পাবে না, এবং এটা উচিত হবে না ফার্স্ট ইয়ারের যে কোর্সে এত ডিপে চলে যাওয়া, ঠিক আছে? কারণ এখানে ম্যাটেরিয়াল সায়েন্সের অনেক ক্যারেক্টারিস্টিক্স এখানে আসবে, তোমরা ম্যাটেরিয়াল সায়েন্সে তোমাদের কোর্সই করা হয়নি তখনো, ঠিক আছে? সুতরাং এটা তোমরা আপাতত এত ভিতরে আমরা যাব না, এটুকু থাকবো। তো দ্যাটস ওয়াই আমরা এই জন্য আমরা সিম্পলিসিটির জন্য আমরা ইউনিফর্ম কথা বলছি, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? নন ইউনিফর্ম ফিল্ড বিভিন্ন কারণেই হতে পারে। আচ্ছা, তো বলছে এইটার জন্য এই যে একটা শেপ সিলিন্ডার জন্য, তার জন্য এই টোটাল আমাদের ইলেকট্রিক ফ্লাক্স বের করতে হবে। তাহলে এই জিনিসটার কয়টা সারফেস আছে দেখো, 3টা সারফেস। একটা হলো এই লেফট সাইডের সারফেস, ক্রস সেকশন রাইট একটা ক্রস সেকশন, আর তার টোটাল বডিটার একটা সারফেস। এই 3টা সারফেস এখানের মধ্যে আছে। As is clear from the figure that there are 3 surfaces, one left, the left cap A, eta, the cylindrical surface B, and the right cap C. এই 3টা সারফেস আছে। তাহলে phi E সমান একটু আগে যা ডিফাইন করলাম, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ E dot ds সমান A এর জন্য E dot ds, B এর জন্য E dot ds, এবং C এর জন্য E dot ds, ঠিক আছে? For the left cap, the angle theta between E and ds is 180 ডিগ্রি। কারণ লেফট ক্যাপের দেখো এই যে সারফেস, এই সারফেসের ডিরেকশন কোন দিকে? বাম দিকে না? বাম দিকে, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হলো ডান দিকে। তাহলে E এবং ds এর মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই ক্ষেত্রে E cos 180 ডিগ্রি সমান হবে মাইনাস E ds সমান ES। আমরা ধরলাম এটার মান হলো এটা S, যেহেতু সিলিন্ড্রিক্যাল ইউনিফর্ম শেপ, তাহলে এটা যদি S হয় এটা হবে S। রিমেম্বার ইট, এই ক্রস সেকশন A যদি ক্রস সেকশন যদি S হয়, মানে টোটাল ভ্যালুটা আমরা S ধরলাম, তাহলে C এর ক্রস সেকশন হবে S। তাহলে এটার মান হবে E cos 180 সমান মাইনাস E ds মানে S এর ইন্টিগ্রেশন আমরা ds এর ইন্টিগ্রেশন S ধরলাম, তাহলে এটা মাইনাস ES। আচ্ছা, where S সমান pi r square. Similarly for the right cap, C E dot ds সমান ES, কারণ এখানে 0 ডিগ্রি E ডিরেকশন এবং S এর ডিরেকশন একই দিকে, সুতরাং থিটার এটা হবে প্লাস, তাহলে এই দুটো যোগ করলে 0 হয়ে যাবে। আর মাঝখানেরটার ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ফিল্ডের ডিরেকশন হলো এই দিকে, ফ্রম লেফট টু রাইট, মানে অ্যাক্সিস বরাবর, আর সারফেসের ডিরেকশন হলো ইলেকট্রিক ফিল্ডের পারপেন্ডিকুলার। ক্লিয়ার না ক্লিয়ার না? এই যে বেলনাকৃতির সারফেস, সিলিন্ডারের সারফেস, সারফেসের ডিরেকশন কি অ্যাক্সিস সাথে রেডিয়ালি আউটওয়ার্ড না? এটা হলো অ্যাক্সিস, সিলিন্ডারের সারফেস হবে রেডিয়ালি আউটওয়ার্ড, মানে তার এই অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি কোণে আছে। তো 90 ডিগ্রি কোণে হলে এটা হবে B এর ক্ষেত্রে E dot ds সমান E cos 90 ডিগ্রি ds, মানে E এবং ds এর ডিরেকশন মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, cos 90 সমান 0, তাহলে 0। তাহলে তিনটা যদি আমরা যোগ করি, আমরা phi সমান মাইনাস ES প্লাস ES প্লাস 0 সমান 0। দ্যাট ইজ এই যে সিস্টেম, এই সিস্টেমের ক্ষেত্রে ইলেকট্রিক ফ্লাক্স হবে 0। জিনিসটা বুঝলো না? বুঝছি স্যার। এটা সিম্পল একটা ক্যালকুলেশন। আমরা আগেই যে অ্যাজাম্পশনের মধ্যে রেজাল্টটা চলে আসছে, আমরা ধরে নিয়েছি ইলেকট্রিক ফ্লাক্সের ডিরেকশনটা হবে
এই যে সিলিন্ডারের অ্যাক্সিসের কি প্যারালাল, সিলিন্ডার অ্যাক্সিসের প্যারালাল হওয়ায় এটা কি হচ্ছে তোমার, এটা লেফট ক্যাপের ক্ষেত্রে ই এবং ডিএস এর ডিরেকশন হচ্ছে 180 ডিগ্রি, রাইট ক্যাপের ক্ষেত্রে হচ্ছে 0 ডিগ্রি। তাহলে 180 এবং 0 এর ক্ষেত্রে কস দুইটাই হবে, একটা -1 এটা +1, তাহলে ওইটা +1 মাইনাস দুইটাই 0 হয়ে গেল। আর মাঝখানে যেটা রইলো সিলিন্ডারের মূল বডি এখানে 90 ডিগ্রি, কারণ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হলো অ্যাক্সিস বরাবর আর সারফেসের ডিরেকশন হলো রেডিয়ালি আউটওয়ার্ড, দ্যাট ইজ 90 ডিগ্রি তাদের মধ্যে। তাহলে cos 90 0, তাহলে তিনটা জন যোগ করবো একসাথে আমরা তার রেজাল্টেন্ট পাবো 0। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে নেট ইলেকট্রিক ফ্লাক্স অফ দিস হাইপোথেটিক্যাল সারফেস ইজ ফর হাইপোথেটিক্যাল সারফেস ইজ 0। এখন আমরা বারবার কেন বলছি যে আমরা গসের সূত্রের কাছাকাছি চলে আসছি? গসের সূত্রের কাছাকাছি এই কারণে চলে আসছি বলছি আমরা, কারণ গসের সূত্রে এই ধরনের একটা সারফেস আমরা বিবেচনা করব। গসের সূত্রে বলবে ইলেকট্রিক ফ্লাক্স হবে, এই যে ইলেকট্রিক ফ্লাক্স হবে সমান Q/ε0। ঠিক আছে, Q/ε0 হবে, কারণ ওই সারফেসটা যদি কোনো চার্জ কন্টেইন করে থাকে তার মান, এবং এটা যদি বাতাসে কিংবা শূন্যস্থানে থাকে তাহলে এটার মান হবে Q/ε0. Q is the net surface, Q is the net charged enclosed by this surface, and epsilon is the permittivity constant in free space. এইটাই আসবে আমাদের গসের সূত্রে, এটা প্রমাণ করবো আমরা একটু পরেই। ঠিক আছে, এই জন্য বলছি আমরা গসের সূত্রে খুব কাছাকাছি চলে আসছি। আচ্ছা, ক্যালকুলেট দ্য ফ্লাক্স অফ এ সিঙ্গেল পয়েন্ট চার্জ, পজিটিভ চার্জ as shown in figure 4.1। এটার জন্য ইলেকট্রিক ফ্লাক্স বের করতে বলছে। তো let us take a simple case. The surface is sphere of radius r centered on the positive charge q is a sphere কেন্দ্রে আছে পজিটিভ চার্জ আর ধরুন ক্ষেত্র তৈরি হয়েছে, এবং এই সারফেসটা r ডিসটেন্সে, তার জন্য আমাদের ফ্লাক্স ক্যালকুলেশন করতে হবে। But E is the same as every point on the surface is given by 1/4πε0 Q/r², and its direction is same as that outdrawn normal at the point. Now using 4.16 কোনটা, এই যে আমাদের এই সমীকরণ phi সমান E dot ds surface integral of, তাহলে আমাদের এইটা হবে phi সমান surface integral E dot ds, আমরা ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ E dot ds সমান, এখানে ক্লোজটা দেয় নাই তো এটা ক্লোজ হবে অবভিয়াসলি, সমান ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ E dot d 1/4πε Q/r² ds। তার মানে 1/4πε কনস্ট্যান্ট, Q যেটা একটা চার্জ আছে সেটাও কনস্ট্যান্ট, r ও কনস্ট্যান্ট, তাহলে 1/4πε Q/r² ds। ঠিক আছে, তার সমান 1/4πε0 Q/r², আর ds টা কি, যেহেতু স্ফিয়ার অবভিয়াসলি এটা 4πr² মানে Q/ε0। তাহলে এই যে একটু আগে বললাম, তাহলে গসের সূত্র এটাই আসবে যে এটা যদি আমরা কনসিডার করি ক্লোজ সারফেস ইন্টিগ্রাল নেই ফ্লাক্সের, তাহলে যেটা পাবো আমরা হবে Q/ε0, মানে কি হবে নেট চার্জ এনক্লোজড বাই দিস সারফেস। তাহলে দুটো एग्जांपल যেটা দিলাম আমরা 4.8 এবং 4.9, দুটো মিলে আমাদের গসের সূত্রটা পড়া হয়ে গেছে। We see that phi, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, ওই যে phi ফ্লাক্সটা ইটস ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য রেডিয়াস। Phi in the size of the sphere so long as the charge q is inside. Thus phi is the same for S1, S2, S3 surfaces. As a corollary, we can say, corollary মানে অনুসিদ্ধান্ত, we can say is evident from example 4.8 that the total flux through a closed surface is 0 if this charge lies outside the surface. ঠিক আছে, ইনসাইড হলে হবে চার্জ কতটুকু আছে তার সাথে এপসাইলন ভাগ, আর আউটসাইড থাকলে সেটা 0 হবে। এখন ফ্লাক্স ডেনসিটি শব্দটা তোমরা পড়েছো, এর নিচে কিছু অস্পষ্ট ছাপা আসছে, যে ফ্লাক্স ডেনসিটি হলো a point charge is surrounded by an electric field. The electric field intensity is given by যেটা একটু আগে করলাম, where r is the unit vector of the surface, we can also replace it 1Q/4πε0 সমান ε0, এটার পরিবর্তে লেখা যায় ε0 e। The dimensions of the equation 4.17 are, এটা হবে এই জিনিসগুলা, রাইট হ্যান্ড সাইড হবে এটা। Hence the product epsilon naught has the dimension of surface charge density, মানে এই যে epsilon naught e হলো, epsilon naught e কে বলা হয় surface charge Q/4πr² surface charge density, Q তো চার্জ আর হলো সারফেস, 4/r² সারফেস মানে সারফেস চার্জ ডেনসিটি, এদিকে epsilon naught e ও হয় সারফেস চার্জ ডেনসিটি কুলম্ব পার মিটার স্কয়ার। The product epsilon naught e denoted by the same, এবং এই জিনিসটাকে ইন্ডিকেট করা হয় d দ্বারা and called the electric flux density। ঠিক আছে, flux density এটা according to the flux density and the field intensity are vectors, and flux density is nothing but the multiplication of electric field vector and the permittivity constant in free space। এটা যদি ফ্রি স্পেস না হয় অন্য মিডিয়া শুধু হবে পারমিটিভিটি ইজ এপসাইলন হবে শুধুমাত্র। 4.8 থেকে দেখা যাচ্ছে ফ্লাক্স ডেনসিটি এন্ড ফিল্ড ইন্টেন্সিটি
are the vectors in the same direction, মানে d direction এবং e direction same, কারণ epsilon naught হলো constant, সুতরাং ভেক্টর e যদি e ভেক্টরের যে ডিরেকশনটা ফ্লাক্স ডেনসিটির একই ডিরেকশন। This is true for all isotropic medium, that is media whose properties is not dependent on its direction. Now the integral of the normal component vector over a surface defined as a flux of the surface. Let us apply to a d, integrating the surface over s, so we get এই যে মানে phi সমান s d মানে সারফেস এবং তার d গুণফল, d is equal to phi by s flux density, d সমান epsilon d সমান 4 pi r square. Hence the flux density depends only on the charge and is independent of the permeability of the medium. ঠিক আছে? However, in a next chapter যেটা আসবে এই জিনিসটা d তোমরা d ইন্টারমিডিয়েট পড়েছো সমীকরণ d is equal to epsilon naught e plus p, আমরা এত ডিটেইল ঢুকবো না, কিন্তু এটা ইন্টারমিডিয়েট পড়েছো। এখানে এই d টা হলো ফ্লাক্স ডেনসিটি, ঠিক আছে? d হলো epsilon naught e, কিন্তু এটাকে লেখা যায় q by 4 pi r square, ঠিক আছে? এই ক্ষেত্রে সেটা পারমিটিভিটি ইন্ডিপেন্ডেন্ট। তো ফ্লাক্স লাইনস এর কথা আমরা আগে বলেছি, ওই যে লাইনস কতগুলো পাস করে, যে লাইন ইলেকট্রিক্যাল যে ফ্লাক্সটা লাইনস অফ ফোর্সে একটা চার্জ থেকে একটা চার্জের দিকে যাবে, সেই কথাগুলো বোঝা আছে এবং ওটা ওই ফ্লাক্স ডেনসিটির সাথে রিলেটেড, ঠিক আছে? এখন আসো আমাদের গসের সূত্র, এই যেটা আমরা এতক্ষণ বললাম। গসের সূত্রটা এখানে একটা ছবি আছে, এটা কেস বিবেচনা করে, জটিল টাইপের ছবি, জটিল না, বুঝলে সহজ। এটাকে আমরা একটু স্লোলি বোঝার চেষ্টা করি, কারণ গসের সূত্র আমাদের জন্য ইম্পর্টেন্ট শুধুমাত্র পাঠ্য হিসাবে নয়, গসের সূত্রটা আসলে কুলম্বের সূত্রের চেয়েও ফান্ডামেন্টাল, ঠিক আছে? কুলম্বের সূত্র কি বলছে যে তাদের মধ্যে ফোর্স কতটুকু হবে, 1/4 pi epsilon q1 q2 by r square, এবং কুলম্বের সূত্র থেকে রিলেটিভ ফিল্ড ইন্টেন্সিটি বলছে, কিন্তু যার দরুন সে যে ফিল্ডটা তৈরি হলো তার কথা তেমন কিন্তু এখানে বলা হয় না। এটা বলে আমাদের গসের সূত্র, এবং গসের সূত্র থেকে আমরা সবকিছু ক্যালকুলেট, খুব সিম্পল, যে গসিয়ান সারফেস ক্যালকুলেশন বের করে আমরা ওই একটু আগে যে আগের চ্যাপ্টার মানে ওই ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা যেটা বের করেছিলাম, কতটুকু হবে তার ফিল্ড ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল, আমরা পটেনশিয়াল চ্যাপ্টার পরে পড়বো, আমরা ওখানে দেখবো আমরা এই গসিয়ান সারফেস বিবেচনা করে খুব ইজিলি আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং ইলেকট্রিক পটেনশিয়াল বের করতে পারি। তার মধ্যে ওই এই ফ্লাক্সের বিষয়টা আসে, এবং E is equal to electric field intensity minus gradient of V একটা সম্পর্ক, gradient divergence কার্ল তো ইন্টারমিডিয়েট পড়েছো তোমরা, এটা ছিল মনে হয় ফিজিক্স, যে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এবং কার্ল। আমরা খুব ডিটেইল দিকে যাব না, আমাদের আসবো যেমন ইলেকট্রিক ফিল্ড, যেটা আমি স্কিপ করে আসছি একটু আগে, যেটা ইরিটেশনাল ফিল্ড, এটা ভেক্টর ফিল্ড কিন্তু ইরিটেশনাল, কার্ল অফ E সমান 0, কার্ল অফ E is equal to 0 মানে ভেক্টর ইলেকট্রিক ফিল্ডটা ইরিটেশনাল না, বাট whereas ম্যাগনেটিক ফিল্ড is rotational। ম্যাগনেটিক ফিল্ডটা কি হচ্ছে, নর্থ পোল থেকে লাইন্স অফ সাউথ পোলে এসে কার্ভ হচ্ছে, কিন্তু হয় না, ঠিক আছে? দুটোই ভেক্টর ফিল্ড, কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে কার্ল হবে কার্ল অফ H সমান B বাই পারমিবিলিটি মিউ নট, আর এখানে আমরা পাবো কার্ল অফ E is equal to 0, মানে এটা ইরিটেশনাল ফিল্ড। Okay, in fact Gauss's law is converse of Coulomb's law, Coulomb এর বিপরীত। By Coulomb's law we can calculate E for a given charge, but the Gauss law enables us to determine charge if E is known. The Gauss law gives connection between E and its source, not in terms of inverse square. There is difference on E or inverse square, but something in different way. That's why Gauss law is more fundamental than Coulomb's law. তার কারণের উপর সম্পর্ক নির্ধারণ করে আমরা কুলম্বের সূত্রে কি করতে পারি, এটা চার্জের জন্য E ক্যালকুলেট করতে পারি, আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মান ক্যালকুলেট করতে পারি, কিন্তু গস ল তোমাকে ডিটারমিন করতে দেয় যার দরুন সৃষ্ট সেই ক্ষেত্রে তার সাথে সম্পর্ক তৈরি করতে দেয়, এবং সেটা ইনভার্স স্কয়ার ল না, অন্য একটা ফর্মে সেটা আমরা করি। Gauss law gives a connection between E and its source, not in terms of inverse square dependence on E and on 1 by r square law, but same thing in a এই যে একই জিনিস কিন্তু একটা ভিন্ন উপায়ে। Gauss law states that the flux of the electric field E through any closed surface, that is the integral of E dot ds over the surface, is equal to
1 by epsilon naught times the total charge enclosed by the surface. এটাও তোমরা ইন্টারমিডিয়েট পড়েছো। Gauss law states that the flux of the electric field through any closed surface, that is the integral of E dot ds over the surface, is equal to 1 by epsilon naught times the total charge enclosed by the surface. এই কথাটা একটু আগে বলেছি আমি, এখন এই লিঙ্গুইস্টিক ফর্মে এখানে আছে। And if the surface does not enclose the surface, the flux E, there is closed surface integral of E dot ds, এখানে ভেক্টর চিহ্ন আসে না এই ছাপাতে, তোমরা অবশ্যই ধরো এখানে ভেক্টর চিহ্ন আছে, E dot ds equals to 0. Thus we can write closed surface integral of E dot ds on q by epsilon naught if q inside the surface, or epsilon naught, এটা epsilon naught ছাপাতে স্ক্যানিং এ পুরোপুরি আসে নাই, epsilon naught closed surface integral E dot ds সমান q, আর closed surface integral E dot ds সমান 0 when q outside the surface, that is epsilon naught closed surface integral E dot ds সমান 0। অর্থাৎ চার্জটা যদি সারফেস কন্টেইন না করে থাকে তাহলে সেটা হবে 0, আর চার্জটা যদি সারফেস কন্টেইন করে থাকে, যে সারফেসটাকে আমরা বলবো গaussian সারফেস, সেই ক্ষেত্রে হবে epsilon naught surface integral of closed surface integral E dot ds সমান q, অথবা closed surface integral of E dot ds সমান হবে q by epsilon naught, যদি চার্জটাকে সারফেস কন্টেইন করে, আর কন্টেইন না করলে হবে 0। Where q is a net charge taking its algebraic sign into account, the exact location of inside charge does not affect the value, as we have shown example 4.9 যেটা আমরা দেখালাম একটু আগে, that electric flux is independent of the size of the surface. ঠিক আছে? To understand Gauss law, let us consider a gun that shoots the bullets. Gauss law says that the net flow of bullets through a surface is 0 if the surface does not enclose the gun. If the gun is enclosed to surface, whatever the size or shape of it has, the number of bullets passing through is the same and is given by rate at which bullets are generated at the gun. But here we do not get any such thing as rate, but a mathematical relation given by equation 4.21, which is one of the basic equations in electromagnetic theory. এটাকে আমরা এই যে গসের সূত্রকে আমরা বিবেচনা করতে পারি এটা বন্দুকের গুলি। একটা মনে করো ঘরের মধ্যে বা একটা ক্লোজ সারফেসের মধ্যে যদি বন্দুক থেকে গুলি ছোড়া হয়, তাহলে সারফেস থেকে যতটা গুলি বের হবে, মানে অতটা গুলি আসলে বন্দুক থেকেই বের হচ্ছে। কিন্তু এই সারফেসটাকে যদি বন্দুকটাকে এনক্লোজ না করে, তাহলে গুলি কতটুকু বের হলো সেটা আমরা বলতে পারবো। এটাই বলছে এই ঘুরে ফিরে এখানে। Flux is an additive quantity. If we have number of charges q1, q2 up to qn with corresponding fields e1, e2, en enclosed in the surface S, then by principle of superposition we get, বলছিলাম তোমাদের দেখার জন্য, যে closed surface integral of E dot ds সমান E naught closed surface integral E dot ds সমান E naught closed surface E1 plus E2 en into ds সমান হবে q1 plus q2, মানে প্রতিটা সারফেস ইরেগুলার যদি ধরে তাহলে এটা হবে টোটাল হবে epsilon naught E dot ds সমান টোটাল q, মানে সবগুলোর সামেশন, অ্যালজেব্রিক সাম, এখানে q1 q2 প্লাস মাইনাস হতে পারে। ঠিক আছে, এই জিনিসটা আমরা প্রুফ করে দেখি। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করো। যদিও ফ্লাক্স গস সূত্র তোমরা ইন্টারমিডিয়েট পড়েছো, কতটুকু বুঝেছো আমি জানি না, এখানে জটিল ভাবে নিও না, তোমাদেরকে আমি বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করব, কারণ এটা ফান্ডামেন্টাল জিনিস। শুধু এইটা না, যে কোনো জিনিসই আমার সাথে তোমরা শেয়ার করতে পারবে। তোমরা এগুলো তো আর ইন্টারমিডিয়েট স্যারদের কাছে প্রাইভেট পড়ে ফেলছো, এখানে তো আমাদের এটাই প্রাইভেট পড়া। তোমাদের এই ইউনিভার্সিটির টিচাররাই তোমাদের টিউটর, তোমাদের প্রাইভেট টিউটর, তোমাদের সবাইকে বলবে তোমাদের কোনো প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার করবা, ক্লাসে শেয়ার করবা, ক্লাসের বাইরেও শেয়ার করবা। আমার মেসেঞ্জার ওপেন আছে, যদিও এখন মেসেঞ্জার ওপেন হয়ে গেছে, মাঝখানে দুদিন বন্ধ ছিল। আমার হোয়াটসঅ্যাপ ওপেন আছে, তোমরা আমাকে মেসেজ দিতে পারবা, কোনো জিনিস না বুঝলে আমার সাথে পার্সোনালি কথা বলতে পারবো, আমার সাথে সময় দিব, সময় অনুসারে কথা বললে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো। ঠিক আছে, তো let us now consider the closed surface of shape shown in figure 4.21. এই ধরনের একটা শেপ আমরা বিবেচনা করি। ঠিক আছে, if the point charge q is at O inside the surface এই যে, then the each infinitesimally small conical solid angle d omega, এই যে d omega, will cut the surface an odd number of times. Here in this case with three intercepts ds1, ds2, ds3,
each surface is contributing to the flux as it is evident from the direction of normals to the contribution. ds2 is opposite that of ds1 and ds3. let us evaluate কোথাও বোঝার চেষ্টা করো এখানে এই যে একটা ইরেগুলার সার্ভিস বা রেগুলার সার্ভিস যাই বিবেচনা করি না কেন আমরা এই কোনো চার্জ যদি এই সারফেসের ভিতরে থাকে তাহলে ওই সারফেস থেকে যে লাইনস অফ ফোর্স গুলো পাস হবে সেগুলো ওই সার্ভিসটাকে অড নাম্বারে কাট করবে রিমেম্বার ইট অড নাম্বারে কাট করবে আর যদি সোর্সটা বাইরে থাকে তাহলে ইভেন নাম্বারে কাট করবে এখানে আমি যে সারফেসটা বিবেচনা করছি একটা এই যে সারফেসটা বইতে দেওয়া আছে এটা এই চার্জটা মনে করো বাইরে আছে তাহলে এখান থেকে যে লাইনগুলো যাচ্ছে সেখানে দেখো এখানে একবার কাট করেছে এখানে একবার কাট করেছে এখানে একবার কাট করেছে এখানে একবার কাট চারবার টোটাল কাট করেছে আমি যদি এখানে চার্জটা রাখি তাহলে এখানে একবার কাট করবে এখানে একবার কাট করবে দুবার কাট করবে এখান দিয়ে আমরা ঢেউ আর যদি বাড়িয়ে দেই তাহলে দেখো প্রতিটারই সে ইভেন নাম্বারে কাট করবে কিন্তু যদি ভেতরে রাখি ভেতরে রাখলে এই একই শেপ দেখো ভেতরে রাখার ফলে এখানে একবার কাট করেছে এখানে একবার কাট করেছে এখানে একবার কাট করেছে এটা অড নাম্বারে কাট করেছে যদি আমি সোর্সটা এখানে রাখি আমি কার্সর এখানে যেখানে রাখলাম মাঝখানে তাহলে কিন্তু সেটা একবার কাট করবে অড নাম্বারে কাট করবে দ্যাট ইজ সোর্সটা যদি সারফেসের ভেতরে থাকে তাহলে এই সারফেসটাকে ফিল্ড লাইনস গুলো কাট করবে অড নাম্বার টাইমস আর যদি বাইরে থাকে তাহলে কাট করবে ইভেন নাম্বার অফ টাইমস ওই অড ইভেনেরই এই ক্যালকুলেশনটা আসবে এখানে এখানে বলেছে এবং এখানে যে যেখানে চার্জ আছে এই চার্জটা আছে আমি যদি যেখানে ফিল্ড মানে সারফেসটা বিবেচনা করি তাহলে যে সলিড অ্যাঙ্গেলটা ফর্ম করবে সলিড অ্যাঙ্গেল সব ক্ষেত্রে সমান হবে এখানে এই যে আমি এই ভিতরেটা ও বিন্দুর যে চার্জের কথা বলছি আমরা যেখানে ক্লোজ সারফেসের মধ্যে আছে সেই ও বিন্দুর জন্য এই যে একটা কনিক্যাল একটা 3D অ্যাঙ্গেল ফর্ম করেছে তাহলে এই যে ডি ওমেগা এখানের জন্য ডি ওমেগা এখানের জন্য ডি ওমেগা এখানের যে ডি ওমেগা তিন ক্ষেত্রে সমান সিমিলারলি এখানে যে বাইরে যে সোর্সটা যে আছে পি বিন্দুতে চার্জ কিউ যেখানে আছে তার জন্য যে চার্জের যে সলিড অ্যাঙ্গেল সারফেসের যে সলিড অ্যাঙ্গেল 3D অ্যাঙ্গেল এই 3D অ্যাঙ্গেল প্রতিটা ক্ষেত্রেই সমান ডি ওমেগা জি ওমেগা জি ওমেগা এন্ড জি ওমেগা ঠিক আছে here in this case with three intercepts এই যে এই ক্ষেত্রে ds1 ds2 and ds3 each surface is contributing to the flux আমরা যখন টোটাল ফ্লাক্সটা কনসিডার করব তো সবগুলো সারফেস বিবেচনা করব না সবগুলো বিবেচনা করব as it is evident from the direction of normals to the contribution of ds2 is opposite to ds1 and ds3 ঠিক আছে এই ds3 এই ds2 হবে তার অপোজিট ঠিক আছে তাহলে দেখো phi e সমান e dot ds সমান e1 ds1 plus surface tension plus e2 ds2 plus e3 ds3 where e1 e2 e3 are the fields at the points on the surfaces ds1 ds2 and ds3 at the red distances r1 মানে এটা হলো r1 এটা হলো r2 এটা হলো r3 respectively তাহলে phi সমান e ds সমান close integral of q by 4 pi epsilon naught থাকবে the ds1 এখানে নরমাল কম্পোনেন্টটা কি হবে ds1 cos theta আমরা বলছি নরমাল কম্পোনেন্ট না এটা হবে ds1 cos theta 1 ds1 cos theta 1 4 pi মানে epsilon naught আর মূল 4 pi q by 4 pi epsilon naught কমন আর e dot ds e আমার দরকার আছে নরমাল কম্পোনেন্ট the ds cos theta মানে ds1 cos theta 1 ঠিক আছে নরমাল কম্পোনেন্টটা হবে ds1 cos theta 1 এটা হবে ds2 cos theta 3 এটা হবে ds3 cos theta 3 তাহলে ds1 cos theta 1 এটা r স্কয়ার হলো এটা অপোজিটলি ডিরেক্টেড সো q ds2 cos theta 2 নরমাল কম্পোনেন্ট এটা অপোজিটলি ডিরেক্টেড না এটা তো মূল ফিল্ড তো এইদিকে তো ডিরেকশনটা এইদিকে কাজ করবে না নরমাল কম্পোনেন্টটা তাহলে এটা অপোজিট ডিরেকশন আচ্ছা মাইনাস cos ds2 cos 4 বাই r2 স্কয়ার এবং এটা হবে প্লাস একই ফিল্ডের ডিরেকশনের দিকে সুতরাং আমরা এখানে কি করছি দেখো 4q বাই 4 পাই এপসিলন সব জায়গায় আছে তো ds1 cos theta 1 বাই r1 স্কয়ার মাইনাস ds2 cos r2 স্কয়ার
প্লাস ডি এখানে এই জিনিসটা কি, এই জিনিসটা কি সলিড অ্যাঙ্গেল না? ds1 cos θ 1 r স্কয়ার, আমাদের সলিড অ্যাঙ্গেলটা কি 4 পাই r স্কয়ার। তো 4 পাই r স্কয়ার কে যদি আমরা r স্কয়ার দিয়ে ভাগ করি, তার রেডিয়াসের স্কয়ার দিয়ে ভাগ করে কি পাই আমরা? কেন্দ্রের সলিড অ্যাঙ্গেল না? অর্থাৎ সারফেস এরিয়াকে যদি আমরা দ্বারা ভাগ করি, তার রেডিয়াসের স্কয়ার দ্বারা ভাগ করি, তাহলে কি পাচ্ছি আমরা? সলিড অ্যাঙ্গেলটা পাচ্ছি, তাই তো? কারণ এটা স্ফিয়ারের সারফেস হলো 4 পাই r স্কয়ার। তো স্ফিয়ারের সারফেসকে যদি স্ফিয়ারের রেডিয়াসের স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে কি পাই? 4 পাই পাই আছে আমরা। 4 পাইটা কি? কেন্দ্রে যে সলিড অ্যাঙ্গেল ফর্ম করে সেটার মান। এবার প্রতি ক্ষেত্রেই তাই। তাহলে ds1 cos θ 1 হলো সারফেসের সেই নরমাল কম্পোনেন্টটা। তো সারফেসে যে ds1 cos θ 1 সারফেসের নরমাল কম্পোনেন্ট, সারফেসের নরমাল কম্পোনেন্ট এই যে সারফেসের নরমাল, এটা সারফেসের ডিরেকশন তো এইদিকে, সারফেসের ডিরেকশন তো এইদিকে, তাই না? এই যে সারফেসের ডিরেকশন, এই যে সারফেসের ডিরেকশন এইদিকে, জি স্যার। নরমাল কম্পোনেন্ট। ঠিক আছে, সো আমাকে এই জিনিসটা আসলে সারফেস ds1 cos θ 1 ds2 cos θ, তাহলে প্রতিটা কি দিচ্ছে আমাকে? প্রতিটা দিচ্ছে আমাকে সলিড অ্যাঙ্গেল। Here the quantity ds cos θ by r square is solid angle d omega. Here is the respective values we get. এই যে q by 4 pi epsilon, এটা হবে প্লাস, সব ক্ষেত্রে সলিড অ্যাঙ্গেল সমান প্লাস d omega মাইনাস d omega প্লাস d omega। তাহলে দুইটা d omega বাদ থাকবে শুধু q by 4 pi epsilon d omega থাকলো। তো d omega কি টোটাল ক্লোজ সারফেস অ্যাঙ্গেল কি হবে? 4 pi হবে, তার মান 4 pi হবে না? জি স্যার। সো d omega, সো এটা হবে 4 pi q by 4 pi epsilon naught 4 pi r square আমার আগের r square। ঠিক আছে, সমান q by epsilon naught। আর এটা তো 4 পাই, d omega সমান 4 পাই না? তো আমরা ক্যালকুলেশনের জন্য আমরা একটা r square দিলাম আর কি এখানের মধ্যে। জি স্যার, বুঝছি। বুঝা গেছে? তাহলে এটা পাচ্ছি আমরা q by epsilon naught। তাহলে এই যে কেসটা, এই কেসটাকে আমরা বিবেচনা করলাম, যদি চার্জ যেখানে থাকবে সেখানে হবে q by epsilon naught। সিমিলারলি এটা যে ক্যালকুলেশন করি আমরা সলিড অ্যাঙ্গেল, এই যে বলা আছে ds cos θ, এটা একটু এক্সপ্রেশন দেওয়া আছে দেখবা। e dot ds পেজ নাম্বার কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। or e dot ds সমান q by epsilon naught, or e dot ds সমান q, or d dot ds সমান q, or d is equal to epsilon naught e। Proceeding in the same manner, we get the value of the surface integral for p বিন্দুর ক্ষেত্রে এখানে কি হবে? সেম জিনিসই হবে, দুইটা প্লাস হবে দুইটা মাইনাস হবে, মানে আলটিমেটলি এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, proceeding the same manner we get the value of surface integral for the point p। এই যে এই পয়েন্টটা p, এই পয়েন্টটার জন্য চারটা, দুইটা প্লাস দুইটা মাইনাস হবে, মাইনাস d omega প্রথমটা উল্টা দিকে মাইনাস, তারপর প্লাস, তারপর উল্টা দিকে মাইনাস, তারপর আবার প্লাস, সব মিলে 0। The inward flux equals to the outward flux, net flux is 0. In other words, the number of flux tubes entering equals to the number of leaving, as was expected because surface does not enclose the charge. Looking over method of proof, we see that it depends on the inverse square nature of the interaction and on the principle of superposition. Gauss law is the basic theorem of electrostatics. It is a necessary consequence of the inverse square law, Coulomb's law. Thus, if d for a point charge did not vary as 1 by r square, the total flux over surface enclosing would not equal to the charge. ঠিক আছে, যদি ইনভার্স কলার ভেরি না সেটা হবে না, অর্থাৎ যদি চার্জ না থাকে হবে না। The Gauss law for electric field can be stated by equation 4.23। এই যে এখানে the surface integral of the normal component of the electric flux density, এই যে d dot ds, flux density, electric flux density equal to net charge enclosed by the surface. D for a point charge, then varies the total flux. The flux law, field static equation, the surface integral of the normal component of the electric field density over the enclosed surface equals to the charge enclosed. ওই যে d is equal to epsilon naught d, তো ওই epsilon naught এটা e dot ds এর d দিলে আমরা চলে আসতে পারি d is equal to epsilon naught, সুতরাং d dot ds এর বলতে পারি। So d is the flux density, this charge per unit area।
Okay, this statement Gauss law applies specifically to the rationalized MKS system. KS দুইটি বড় হবে ছোট হাতের টাইপ হচ্ছে। In general, Gauss law states that the surface integral of the normal component of the electric flux density over a closed surface is proportional to the charge enclosed or equal to the charge times a constant. This constant being unity in the rationalized MKS unit. ঠিক আছে, তাহলে এই যে গসের সূত্র প্রমাণটা স্টেট এন্ড প্রুফ গস ল বললে কিন্তু পুরো জিনিসটা তোমাকে বলতে হবে, কারণ অনেক লম্বা কথা, তোমরা নিজেদের মতো করে সুন্দর করে নোট করবে এটাকে। খুব বেশি তোমার যতটুকু টেক্সট বইতে লেখা আছে এতটুকু টেক্সট লিখতে হবে না। তোমরা দুটো কেস দেখাবা, দুটো কেসের ক্ষেত্রে যে সারফেস যদি এনক্লোজ করে, এই যে আমরা স্টেটমেন্ট এখানে বলা আছে যে সারফেস যদি এনক্লোজ করে এই যে এখানে, তাহলে এইটা হবে, সারফেস এনক্লোজ না করলে এটা হবে। সুতরাং আমাকে এই প্রুফের ক্ষেত্রে দুটো জিনিস দেখাতে হবে এবং যতটুকু পারো ল্যাঙ্গুয়েজ কমিয়ে, এবং কিন্তু মূল কথাগুলো বাদ দেওয়া যাবে না, তোমরা এটাকে প্রুফ করে দেখাবে। ঠিক আছে, তো হ্যান্স এই যে প্রুফ হলো আমাদের। এখন এই যে গস ল ইন ডিফারেন্সিয়াল ফর্ম, গস ল এন্ড কুলম্বস ল, এগুলো আমরা পড়বো, আমরা শেষ পর্যায়ে আছি এই চ্যাপ্টারের। আচ্ছা, গস ল ইন ডিফারেন্সিয়াল ফর্ম, when a charge is distributed over a volume such that rho is the density of charge, then the charge enclosed by surface enclosing volume is given by q is equal to কি, টোটাল চার্জটা হবে ভলিউম ইন্টিগ্রাল অফ রো ডিভি, অর্থাৎ ভলিউম একক ভলিউমের চার্জ যদি থাকে রো, তাহলে টোটাল চার্জ হবে ইন্টিগ্রেশন অফ ভলিউম ইন্টিগ্রেশন অফ কি, রো ডিভি। সাবস্টিটিউটিং দিস ইন ইকুয়েশন 1, আমরা পেয়েছিল কি অ্যাপসাইলন ইউনিট সমান কিউ না, আমরা পেয়েছিলাম না কিউ, তো কিউ এর পরিবর্তে লিখলাম আমরা রো ডিভি। তোমরা এগুলো ম্যাথমেটিক্যাল ফিজিক্সে মনে হয় পড়ো নাই। গস ডাইভারজেন্স থিওরেম একটা আছে যেটা ভলিউম ইন্টিগ্রালকে সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করা যায়। এই যে গস, অ্যাকর্ডিং টু গস ডাইভারজেন্স থিওরেম, এটা ম্যাথমেটিক্যাল ফিজিক্সের, ই ডট ডিএস সমান ডাইভারজেন্স অফ ই ডিভি, এই সারফেস ইন্টিগ্রালকে ভলিউম ইন্টিগ্রালে কনভার্সন, ক্লোজ সারফেস ইন্টিগ্রালে ভলিউম ইন্টিগ্রাল কনভার্সন, ই ডট ডিএস কে লেখা যায় ডাইভারজেন্স অফ ই ডিভি। তাহলে অ্যাকর্ডিং টু গস ডাইভারজেন্স থিওরেম, নাও উই হ্যাভ ডাইভারজেন্স থিওরেম। এখানে আমরা এই তোমাদের আলোচনা করি নাই, তোমরা জেনে রাখো যে এটা ভলিউম ক্লোজ সারফেস ইন্টিগ্রালকে ভলিউম ইন্টিগ্রালে কনভার্সনের একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা বা থিওরেম হলো গস ডাইভারজেন্স থিওরেম। এই ডাইভারজেন্স অফ এই যে ই ডট ডিএস, এটা ক্লোজ সারফেস ইন্টিগ্রাল, এটাকে আমরা লিখতে পারি ভলিউম ইন্টিগ্রালে ডাইভারজেন্স অফ ই ডিভি। ডাইভারজেন্স মানে একটা ন্যাবলা চিহ্ন, ওই যে তিন কোণা উল্টানো ভেক্টর ডট ই, ঠিক আছে, ডাইভারজেন্স অফ ই। তাহলে এটাকে লেখা যায় এত, তাহলে আমরা এটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে এপসাইলন নট এই যে এখানে পরিবর্তে ডাইভারজেন্স অফ ই ডিভি সমান রো ডিভি। তাহলে এই জিনিসটা লেখা যায় তো ইন্টিগ্রেন্ড ভলিউম ইন্টিগ্রাল আমরা লিখতে পারি সরাসরি ডাইভারজেন্স অফ ই সমান রো বাই এপসাইলন নট, দুইটা রেজাল্টেন্ট সেম, সুতরাং ডাইভারজেন্স অফ ই সমান রো বাই এপসাইলন নট। সিন্স ফর ইট ইজ ট্রু ফর এনি অরবিট্রারি ভলিউম, যে কোনো ভলিউমের জন্য যদি প্রযোজ্য হয়ে থাকে আমরা সরাসরি তার ভেতরের ভ্যালুগুলোকে আমরা সমান ধরে নিতে পারি, কারণ দুটো যদি সমান হয় তার ভেতরের ভ্যালু সমান হবে। ইন্টিগ্রেন্টস মাস্ট বি ইকুয়াল, সিন্স ইট ইজ ট্রু ফর এনি অরবিট্রারি ভলিউম ইন্টিগ্রেন্টস মাস্ট বি ইকুয়াল, দেয়ারফর ডাইভারজেন্স অফ ই ভিতরের কন্ডিশন হবে রো বাই এপসাইলন। এইটা ডাইভারজেন্স অফ ই লেখার সিস্টেম হলো ডাই, মানে ভেক্টর ত্রিভুজ উল্টানো, ঠিক আছে, ভেক্টর ডট ই সমান রো বাই এপসাইলন নট। এখন ভ্যাকুয়ামের মধ্যে d is equal to epsilon naught e, তো ডাইভারজেন্স অফ d সমান রো, ঠিক আছে, তাহলে এই এপসাইলন এর ডাইভারজেন্স d সমান, এই যে ইকুয়েশন এটার নাম হলো গস ল ইন ডিফারেন্সিয়াল ফর্ম। ডাইভারজেন্স অফ d is equal to রো বা ডাইভারজেন্স অফ e is equal to রো বাই এপসাইলন নট, ঠিক আছে। The equation 4.24 is the differential form of Gauss law, according to which divergence of electric field is proportional to the charge at that point. This form of law equation 4 is fundamentally important in electromagnetic theory. Physically, we can interpret it that flux of field directly depends upon the magnitude of charge or charge density. ঠিক আছে, চার্জের উপর নির্ভরশীল, তো চার্জ ডেনসিটির উপর নির্ভরশীল। তো এই হলো আমাদের এই কথা। এখন তোমাদের সাথে একটু কথা বলি, তারপর আমরা গস ল এন্ড কুলম্বস ল, এটা খুব এটা ইন্টারপ্রেটে পড়েছো, আমরা আবার খুব সিম্পলি এটা করব এখন, ঠিক আছে। কেউ কিছু একটু বলো, আমরা প্রসঙ্গ একটু মনোটোনাস না থেকে একটু অন্য প্রসঙ্গে যাই। কারো কাছে সবাই মনে ঘুমাচ্ছ নাকি? হ্যাঁ স্যার। না স্যার।
ল্যাপটপ অন করে একটু তোমাদের কাউকে তো দেখা যাচ্ছে না, সবাই ভিডিও অফ করে রেখেছো, সাউন্ডও মিউট করা, ছবিও অফ করা, কাউকে দেখা যাচ্ছে না কে কি করছো না করছো, কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তোমাদের 1.5 ঘন্টা ফিজিক্সের ক্লাস ডেফিনেটলি মনোটোনাস, মাঝে মাঝে একটু কথাবার্তা না বললে তো মনোযোগ থাকে না, একটু মনোযোগ থাকলে ভালো হয়। আচ্ছা যাই হোক, বিষয়টা সহজ বিষয়, জটিল বিষয় নাই, আমরা যাই এগোই আমাদের টার্গেট চেষ্টা করে রাখার জন্য। Gauss law and Coulomb's law. Let us apply Gauss law to an isolated point charge Q as shown in figure 4.22. Construct a Gaussian surface taking R as radius, E is radial, মানে electric field radial, on surface E dot ds, on surface direction of electric field direction দিয়ে কি হয়, তাহলে E dot ds ভেক্টর সমান হবে E ds cos theta, মানে cos 0 মানে 1 মানে E ds, ঠিক আছে। Therefore epsilon naught closed surface integral E dot ds সমান epsilon naught E ds সমান Q according to Gauss law, ঠিক আছে। As E is constant for all points on the surface, তাহলে এটাকে আমরা ইটাকেও বাইরে নিয়ে আসতে পারি, epsilon naught E closed surface ds সমান Q, or epsilon naught E ds ইন্টিগ্রেশন এখানে যেহেতু স্ফেরিক্যাল সারফেস আমরা 4 pi r স্কয়ার হবে Q, অতএব E সমান 1/4 pi epsilon Q by r স্কয়ার, তাহলে ভেক্টর ফর্মে হবে E is equal to 1/4 pi epsilon Q by r স্কয়ার into r, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পেয়ে গেলাম r ডিসটেন্সে। Let us put a second charge Q naught at the point where E is calculated, যেখানে আমরা ক্যালকুলেট করছি। The force that acts on the point Q naught is equal to F সমান হবে E Q naught, কারণ F টা হলো একক চার্জের, E হলো একক চার্জের উপর বল, আর Q naught চার্জের উপর বল হবে E F, তাহলে F সমান হবে E Q naught সমান 1/4 pi epsilon naught Q naught r square into unit vector of r. It is nothing but Coulomb's law. Which is precisely Coulomb's law. Gauss law is one of the fundamental equations of the electromagnetic theory. So for electromagnetic theory, the basic law is Gauss law, which is equivalent to Coulomb's law of force. We have reduced Coulomb's law from Gauss law and consideration of symmetry. The simple form of Gauss law, epsilon radius Q, is due to the fact that we have introduced proportionality constant as 1/4 pi epsilon in Coulomb's law. ঠিক আছে? জি স্যার। কোলম্বের সূত্রে আমরা 4 পাই কোথা থেকে আসছে, ওই যে ম্যাক্সওয়েল বলছেন না পাই থাকবে, ওই যে 4 পাই এপসিলন নট ওই যে ওই জায়গা থেকে আসছে কোলম্বের সূত্রের মধ্যে। এরপরে 5 to answer for entire সার্টেন ভলিউম কতটুকু থাকবে কিছু অঙ্কটঙ্ক করে দেওয়া আছে। ইম্পর্টেন্ট এক্সাম্পলস অফ গস ল, when do we apply Gauss law, এগুলো বলেছি, মানে একটা সারফেস ডিস্ট্রিবিউশন বিবেচনা করব আমরা, করলে আমরা ইজিলি সেই বিষয়গুলো ক্যালকুলেশন করে নিতে পারি। সিমেট্রি, স্ফেরিক্যাল সিমেট্রি, সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, সারফেস ইলেকট্রিক ফিল্ড ইনফ্লুয়েন্স চার্জ পেয়ার, ওই যে একই জিনিস আমরা একটু আগে করেছি যে ইলেকট্রিক ফিল্ড ইনফ্লুয়েন্স চার্জ পেয়ারের ক্ষেত্রে ওই যে ওই জাস্ট এই যে ক্যালকুলেশনটা করলাম ইয়ে করার জন্য, কোলম্বের সূত্র ডিরাইভ করার জন্য গসের সূত্র থেকে, সেম জিনিস তো এখানে আছে যে আমরা ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইউনিফর্মলি চার্জ পেয়ার, এখানে কেন্দ্রে চার্জ ডিস্ট্রিবিউশন তার জন্য কতটুকু হবে, ঠিক আছে। এট পয়েন্ট অন দ্য সারফেস সেম জিনিস, একটু পড়বা দয়া করে, এগুলো এখান থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এই যে একজন আছে এবং তোমাদের কিছু আমি স্যার বলো বলো। স্যার আমাদের কি ম্যাক্সিমাম কি শুধু প্রুফই আসবে? কেন প্রুফ আসবে? তোমাদের তোমাদের সবকিছু আসবে, প্রুফ আসবে, ডেফিনেশন আসবে, নিউমেরিক্যাল প্রবলেম আসবে। স্যার এখানে তো সব প্রুফ বেশি দেখতেছি, এজন্য জিজ্ঞেস করলাম। প্রশ্ন তো এই যে প্রুফও আছে, নিউমেরিক্যাল প্রবলেমও আছে। এই যে তোমাকে এই যে আমি পড়ালাম আজকে, এই যে ধরো এইটা দেখলো তো প্রুফ। এই যে একটা কেস বিবেচনা করলো, মানে এই যে এই সার্ফেস এটা এটা আগে যেটা করলাম, তোমাকে এই প্রবলেমটা সলভ করতে বললো, এই যে এইটা এই কেসটা বললো মনে এক্সাম্পল, এটা যে দিল, জি স্যার। ঠিক আছে। এই ধরনের কেস যদিও প্রশ্নের মধ্যে ছবি টবি আঁকা ডিফিকাল্ট, কিন্তু এটাকে ভাষায় যে প্রকাশ করে দিতে পারে। তারপর এখানে বলা আছে ক্যালকুলেট দিস সারফেস মানে ইলেকট্রিক ফ্লাক্স ওভার এ ক্লোজ সারফেস, তোমাকে এই এক্সপ্রেশনটা বের করতে পারে লাগতে পারে। তারপর এই যে আরেকটা করলাম ক্যালকুলেট ফ্লাক্স অফ এ সিঙ্গেল পজিটিভ চার্জ কিউ, হ্যাঁ ঠিক আছে। বৃত্ত তো আঁকা খুব সহজ, কম্পিউটারে বৃত্ত আঁকা সহজ না, তার প্রশ্ন তো ইজিলি প্রশ্নটা আঁকা দেওয়া যায় কম্পিউটার ইজিলি, না আসলে অসুবিধা নাই, এটাকে স্ক্যান করে বা এটা তো চাইলে প্রশ্ন এগুলো দেওয়া যাবে, সমস্যা নাই। এটা তো তোমরা যারা ইলাস্ট্রেটরে যারা কাজ করতে পারো, ইলাস্ট্রেটরে একে এটা বসাই দিবে।
ওটা সমস্যা নাই, তবে আসতে পারে আর কি। মেইন হলো যে ফিজিক্সের যে কোনো প্রশ্নই প্রথম প্রশ্নটা থাকে ফিডার প্রশ্ন, সবাই পারবে ডেফিনেশন টাইপের, এরপরে হয়তো প্রুফ বা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন, এবং শেষে নিউমেরিক্যাল প্রবলেম। সব ক্ষেত্রে নিউমেরিক্যাল প্রবলেম থাকবে এমন কথা নেই, হয়তো দেখা যাবে আরেকটা প্রুফ আসলো, আরেকটা ডেরিভেশন আসলো, সেটা হতে পারে। ঠিক আছে, যেগুলো দেওয়া আছে সেগুলো দেখবা, অ্যাপ্লাই, গো স্লো। এটা তো পপুলার প্রশ্ন, খুব পপুলার প্রশ্ন এটা, কুলম্বের সূত্র থেকে গসের সূত্র প্রতিপাদন। give some examples of মনে করে দিল গস ল। তুমি এগুলো পড়ে ছোট্ট কয়েকটা পয়েন্ট, তো এখানে এই একটা ছোট একটা প্যারা লিখলেই হবে, বেশি কিছু লেখার দরকার নেই। তো আমরা তাহলে এটা আমরা একটু করি, এই মিনিমাইজ করে আমরা এটাকে মিনিমাইজ করি আমরা। মিনিমাইজ এখানের মধ্যে পটেনশিয়াল, আমার স্ক্রিন পাচ্ছ তোমরা এখন? ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল, আমরা এই জায়গায় চলে আসি। এই জায়গায় কিছুটা পরে আমরা আজকের লেকচার শেষ করব, পরবর্তী ক্লাসে আমরা বাকিটুকু যাব। এখানের মধ্যে আরো কিছু জিনিসপত্র আছে আমরা এখানে ঢুকেছি। আচ্ছা, এখানে ওই যে আমি একটু আগে যেটা বললাম, কার্ল অফ E সমান 0, ইলেকট্রিক ফিল্ড ইজ ইরোটেশনাল, সেটা অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট অফ ফাংশন। পটেনশিয়াল এবং পটেনশিয়াল ডিফারেন্স কি? ইলেকট্রিক ফিল্ড, একটা চার্জ রাখা হলো, ঠিক আছে, চার্জে ইলেকট্রিক ফিল্ড তৈরি করলো। ইলেকট্রিক ফিল্ড কি? এটা স্ট্রেস একটা অবস্থা ফিল্ডের মধ্যে, অন্য একটা চার্জ তার রাখা বা চার্জের মুভমেন্টের ক্ষেত্রে এটা প্রভাব বিস্তার করা। তাহলে একটা কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে, এই ফিল্ডটা যে কোনো একটা চার্জ বা চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য তৈরি হয়েছে, তুমি মনে করো তার একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু থেকে একটা টেস্ট চার্জ মুভ করতে যে কাজ সম্পাদন হবে, আমরা যদি ডেফিনেশনের জন্য ধরে নিই যে একক চার্জ মুভ করতে যে কাজ সম্পাদন হবে, সেটাই হবে এই দুটো বিন্দুর পটেনশিয়াল ডিফারেন্স। এটাকে যদি আর একটু ভেক্টর ফর্মে আমরা বিবেচনা করতে চাই, মনে করো একটা চার্জ ডিস্ট্রিবিউশন বা চার্জের ধরনের একটা ক্ষেত্র তৈরি হয়ে আছে, ওই ক্ষেত্রে একটা বিন্দুতে থেকে একটা একক ধনাত্মক চার্জকে ওই বিন্দুতে আনতে যে কাজ সম্পাদন হয়, এবং আরো একটা বিন্দুতে থেকে একটা ওই বিন্দুতে যে বিন্দুর জন্য চার্জ ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে যে কাজ সম্পাদন হয়, এই দুটো কাজ সম্পাদনের ডিফারেন্সটাই হলো এই দুটো বিন্দুর পটেনশিয়াল ডিফারেন্স। এবং নাথিং বাট, আমরা যদি ভেক্টর ফর্মে দেই, ওই দুটো বিন্দুর কানেক্টিং যে পয়েন্টটা, তার যে ডিস্টেন্সটা, সেটাই হবে WAB। মানে এ বিন্দু থেকে চার্জে যেখানে আনতে যেটুকু কাজ, বি বিন্দু থেকে চার্জের ওই যেখানে আনতে যে কাজ, এই দুটার বিয়োগফলই হবে ওই ত্রিভুজের তৃতীয় বিন্দুটা। ত্রিভুজের ভেক্টর ত্রিভুজ সূত্র পড়েছো না? ওই ত্রিভুজের থার্ড বাহুটা হবে এটার বিয়োগফল। আসলে যোগফল, কিন্তু আমরা যেহেতু ওইটা ধরছি, ডিরেকশনটা ওইদিকে, সুতরাং এটা হবে বিয়োগফল। তো ওইটাই হলো পটেনশিয়ালের মান বা পটেনশিয়ালের ডেফিনেশন। Suppose we have 2 points A and B in electric field, move a test charge Q0 from A to B, and if the work done by the agent moving the charge is WAB, then electric potential difference is defined as VB minus VA is equal to WAB by Q0. ঠিক আছে? Q0 কেন আমরা বলছি? একক চার্জ, Q0 চার্জের জন্য ওয়ার্কটা হচ্ছে WAB। তাহলে একক চার্জের জন্য কতটুকু হবে? একক চার্জের জন্য হবে WAB by Q0. The work done WAB may be positive or negative or zero. So BB, the potential at B will be higher, lower, or the same in the VA respectively. যে কোনো কিছু হতে পারে, পটেনশিয়ালটা জিরো হতে পারে, মানে এই মানটা WAB এর মান পজিটিভ, নেগেটিভ বা জিরো কিছু হতে পারে। তার মানে BB মাইনাস VA, বিবির মান বি এর চেয়ে বেশি হতে পারে, বিবির মান বি এর চেয়ে কম হতে পারে, বা দুটো সমান হতে পারে। Generally, a point is considered to be at infinite distance and potential that VA is taken to be zero. যদি অসীম কোনো বিন্দু থাকে, সেই বিন্দুর পটেনশিয়াল হবে শূন্য। That is VA is equal to 0.